সবাইকে স্বাগত আরেকটি নতুন লাইভ ক্লাসে। আমরা বায়ুমণ্ডলের উপর বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছিলাম। তো এর আগে আমরা একটা ক্লাস করেছি, আজকে সেকেন্ড পার্ট। বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ যে সমস্ত শর্ট প্রশ্ন রয়েছে সেগুলো আলোচনা করব। তো এটা মাধ্যমিকের জন্য যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে যারা টেট পরীক্ষা দেবেন ভবিষ্যতে আপার প্রাইমারিতে তারাও ফলো করে রাখতে পারেন, তাদের জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো আমরা আগের দিনে 20টা প্রশ্ন আলোচনা করেছিলাম বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে, যে 20টা প্রশ্ন গুরুত্বপূর্ণ ছিল, ভবিষ্যতে মাধ্যমিকে বা টেটে আসতে পারে। আজকেও একই রকমভাবে আমরা আরও 20টা প্রশ্ন আলোচনা করব। আজকের ক্লাসটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি, সেট 1 সেট 2। তাহলে সেট 1 আমরা প্রথমে শুরু করব। আবারও বলে রাখছি, আজকে আমরা বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকেই মূলত যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো আলোচনা করতে যাচ্ছি। তাহলে আমরা শুরু করছি। আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এখান থেকে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসে বাসার মতো। তাহলে এখানে 4টি অপশান রয়েছে। একে রয়েছে চিনুক বা কতে চিনুক, খতে শিরক্ষ, গতে মিস্ট্রাল আর ঘতে বোরা। আমাদেরকে সঠিক উত্তর চিহ্নিত করতে হবে। তাহলে আমি আগের দিন তোমাদেরকে একটা ট্রিক্স বলেছিলাম, যদি এমন মনে হয় যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমরা করতে গিয়ে দেখছো যে সেই প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন রয়েছে, তাহলে তোমরা আগে কি করবে? এলিমিনেট করবে। অর্থাৎ যে অপশানগুলো তোমরা জানো, এর মধ্যে যে অপশানটা আমরা জানি শিওর যে এই প্রশ্নের উত্তর এটা হবে না, তাহলে সেটাকে আমরা প্রথমেই বাদ দেব। তাহলে বলেছে ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে? তাহলে প্রথমেই চিনুক বাদ, কারণ চিনুক প্রথমত ইউরোপের বায়ু নয়, এটা উত্তর আমেরিকা। তাহলে এটা আমরা শিওর জানি। তাহলে বাকি থাকলো আমাদের 3টে অপশান। 3টে অপশানের মধ্যে আমাদেরকে বের করতে হবে যে সঠিক উত্তর কোনটা হবে। তাহলে এখানে বাকি যে 3টে পড়ে থাকলো তার মধ্যে কি শিরক্ষ। একটা জিনিস মনে রাখো, এখানে কিন্তু বলেছে শীতল স্থানীয় বায়ু, তারপর রয়েছে বোরা আর রয়েছে মিস্ট্রাল। তাহলে এর মধ্যে সঠিক উত্তর আমাদেরকে সিলেক্ট করতে হবে। তাহলে সঠিক উত্তর আমরা আপাতত এটাকে সিলেক্ট করছি যে ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলবো মিস্ট্রাল, এবং এটাই সঠিক। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা পেলাম মিস্ট্রাল। মিস্ট্রাল কেন? ফ্রান্সের রোন নদী উপত্যকায় আল্পস পর্বত থেকে এই অতি শীতল ও শুষ্ক বায়ু প্রবল বেগে ছুটে আসে। একটা জিনিস মনে রাখবে, ফ্রান্সের রোন নদী উপত্যকায় যে আল্পস পর্বত, এখান থেকে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে আল্পস পর্বত থেকে সৃষ্ট শীতল স্থানীয় বায়ুটির নাম কি? সেক্ষেত্রে হবে মিস্ট্রাল। তাহলে আমাদের এখান থেকে দুটি বিষয় মূলত মনে রাখার জন্য, একটি হচ্ছে ওই ফ্রান্সের রোন নদী উপত্যকায়, আরেকটি আল্পস পর্বত থেকে। তাহলে এটাও মনে রাখবে। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয়। আমরা জানি টর্নেডো পৃথিবীর অন্যতম বিধ্বংসী ঘূর্ণিঝড়, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে হয়, উত্তর আমেরিকার উপকূলে, যেটাকে আমরা মেক্সিকো উপকূল বলি, সেখানে। এখানে প্রশ্ন বলেছে যে এর আরও একটি নাম আছে, সেই নামটি কি? প্রথম অপশান সাইক্লোন, দ্বিতীয় টুইস্টার, তৃতীয় টাইফুন, আর চতুর্থ হ্যারিকেন। এবার তোমরা যদি এর মধ্যে যে উত্তরগুলো জানো, যে অপশানটা জানো যে এই অপশানটা এই অঞ্চলের নয়, তাহলে সেটাকে আমরা প্রথমে সরিয়ে দেব। যেমন সাইক্লোন আমরা যদি বলি হবে না, কারণ এটা বঙ্গোপসাগরের। তারপর যদি বলি টাইফুন, এটা দক্ষিণ চীন সাগর, তাহলে এটা হবে না। তারপর কী পড়ে থাকলো? হ্যারিকেন, এটা হবে না, কারণ হ্যারিকেন যে অঞ্চলে হয় সেটা ওই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছাকাছি, তাহলে এটাও হবে না। তাহলে পড়ে থাকলো একটি টুইস্টার। আমরা যদি আগে থেকেই জানি যে টুইস্টার উত্তর হবে, তাহলে টুইস্টার ডাইরেক্ট উত্তর করব। আর যদি না জানি, তাহলে কিন্তু প্রথম যেগুলো জানি সেইগুলোকে এখান থেকে বাদ দেবো, দিয়ে যেটা পড়ে থাকবে সেটাই হবে সঠিক উত্তর। তাহলে এটাও আমরা আপাতত সিলেক্ট করছি টুইস্টার। আচ্ছা, কেন একে টুইস্টার বলছি? কারণ প্রচণ্ড ঘূর্ণন এবং ফানেলের মতো পেঁচানো আকৃতির জন্য নাম হয়েছে টুইস্টার। তাহলে এই জন্য এর আর এক নাম টুইস্টার। চলো পরের প্রশ্ন। আচ্ছা, সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে
আদর্শ বায়ুচাপের পরিমাণ কত, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের স্বাভাবিক পরিমাণ কত। এখানে আদর্শ আছে, তার জায়গায় স্বাভাবিক থাকতে পারে। এখানে দেখো 4টি অপশান আছে, ক 1013.25 মিলিবার, 1003 মিলিবার, 1030 মিলিবার আর 1023 মিলিবার। এবার আমরা জানি যে সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের স্বাভাবিক পরিমাণ 1013 বা 13 দিয়ে যা থাকবে 13 কাছাকাছি, সেটাই হচ্ছে স্বাভাবিক বায়ুচাপ। এবার এই স্বাভাবিক বায়ুচাপকে আমরা তাহলে এটাকে আমরা উত্তর হিসেবে সিলেক্ট করলাম। এবার প্রশ্ন হচ্ছে এটাকে কেন আমরা স্বাভাবিক বলছি এবং এই বায়ুচাপটাকে কেন আমরা প্রমাণ বায়ুচাপ হিসাবে ধরি, তার ছোট্ট একটি ব্যাখ্যা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে বলছে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পারদস্তম্ভের 76 সেন্টিমিটার উচ্চতার চাপই হলো প্রমাণ বায়ুচাপ। তাহলে এই যে পারদস্তম্ভের যে উচ্চতা এটি 76, এটা মনে রাখবে, এখান থেকে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসে যে 1013.25 মিলিবার যে বায়ুচাপ সেটি কত সেমি পারদস্তম্ভের সমান। তাহলে এখান থেকে তোমাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের সমান। তাহলে এটারও সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। চলো আমরা পরের প্রশ্ন দেখি। যে বায়ুকে তুষার ভক্ষক বলা হয়, এটা খুব ইন্টারেস্টিং একটা বায়ু এবং স্থানীয় বায়ুর মধ্যে খুব ইম্পর্টেন্ট। আমি এটা ডিটেলসে ক্লাস তোমাদেরকে করাবো। তো চলো এখানে কি বলেছে, যে বায়ুকে তুষার ভক্ষক বলা হয়, অর্থাৎ তুষার খেয়ে নেয়। এর মধ্যে কোনটা? 4টি অপশান আছে, লু, আঁধি, চিনুক, খামসিন। এর মধ্যে কোনটা? হ্যাঁ ঠিক, এটা ফিজিক্যাল 10-এর ফিজিক্যাল সায়েন্সের সঙ্গে তোমাদের ভূগোলের ওই যে বায়ুমণ্ডলের চ্যাপ্টার, সেটা কিন্তু অনেকটা মিল আছে। তুমি ঠিকই বলছো, এটা ফিজিক্যাল সায়েন্সে তোমাদের রয়েছে। আচ্ছা, তুমি অপশান করছো ডি, খামসিন। আর একবার রিভিউ করো নিজের উত্তরটাকে। তুষার ভক্ষক, স্নো ইটার। স্নো ইটার কাকে বলছে? দেখো এরকম একটি পর্বত রয়েছে, রকি পর্বতমালা। এই পাশে রয়েছে, দেখো এই পাশে রয়েছে প্রশান্ত মহাসাগর। হ্যাঁ, এবার তুমি ঠিক উত্তর করেছো, সি। ঠিক, প্রশান্ত মহাসাগর থেকে একটি বায়ু, স্থানীয় বায়ু, প্রথমে রকি পর্বতমালার এটা পশ্চিম ঢালে বাধা পায়, তখন এর তাপমাত্রা অনেক বেশি থাকে, কম থাকে। যখন এখানে বৃষ্টিপাত ঘটানোর পর এই ঢালে চলে আসে, তখন কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যায়। ফলে এই ঢালে যে বরফ জমে থাকে, সেই বরফকে গলিয়ে দেয়। তাই এর নাম হয়েছে চিনুক বা তুষারভক্ষক। এই তুষারভক্ষক বা চিনুক শব্দটি হচ্ছে একটি রেড ইন্ডিয়ান শব্দ, এটা মনে রাখবে। এবং তার থেকে এই নাম হয়েছে তুষারভক্ষক। এটা আমি ডিটেলস কোনো একটি ক্লাসে পড়িয়ে দেব। চলো আমরা পরের প্রশ্ন দেখি। আচ্ছা, এটা উত্তর আমরা ব্যাখ্যা করে দিয়েছি, আমি এখানে টাইম নষ্ট করছি না। তারপরের প্রশ্ন রয়েছে, জাপান ও চীন সাগরে বিধ্বংসী ঝড়কে ক্রান্তীয় ঘূর্ণিঝড় তাকে কি বলে? একটু আগে আমি যেটা বলছিলাম। তাহলে জাপান এবং চীন সাগরের সৃষ্টি হয়। দক্ষিণ চীন সাগর আমি একটু আগে উল্লেখ করলাম। তোমরা যদি প্রথম থেকে ক্লাসটা করে থাকো, তাহলে তোমাদের পক্ষে খুব সুবিধা হবে উত্তরটা করার জন্য। তাহলে প্রথমত তোমরা বাকি অপশানগুলোকে এখান থেকে সরিয়ে দিতে পারো, যেগুলো দক্ষিণ চীন সাগরে নেই। তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হবে। তাহলে আমি যদি তোমাদেরকে হিন্টস দিই, আচ্ছা হ্যারিকেন কোথায় হয়? হ্যারিকেন এটা বললাম যে ওই পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের কাছে, তাহলে এটা হবে না। সাইক্লোন সেটা আমাদের বঙ্গোপসাগরে, তাহলে এটা হবে না। উইলি অস্ট্রেলিয়ার কাছে হয়, তাহলে এটাও হবে না। তাহলে পড়ে থাকলো দেখো একটি, টাইফুন। জাপান এবং চীন সাগরে বিধ্বংসী ঝড়, তাহলে এটাকে আমরা টাইফুন বলবো। সঠিক উত্তর হবে টাইফুন। চলো পরের প্রশ্ন। টাইফুন এটা হচ্ছে, আমি তো বলেই দিয়েছি। আচ্ছা পরের প্রশ্ন, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসিজেড মিলিত হয় কোন দুই বায়ু? আইটিসিজেড অঞ্চলে মিলিত হচ্ছে কোন দুটি বায়ু? আইটিসিজেড কোনটাকে বলছি? আমরা যদি এটাকে আমাদের পৃথিবী মনে করি, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি নর্থ, এটা 30 ডিগ্রি সাউথ। এই অঞ্চলে মিলিত হচ্ছে বায়ু। কোত্থেকে? এই অঞ্চল থেকে এসে এখানে মিলিত হচ্ছে। যারা আমার নিয়ত বায়ুর ক্লাস 3টে ক্লাসই করে নিয়েছো, তাদের কাছে কিন্তু এই প্রশ্নের উত্তর করা কোনো ব্যাপারই নয়। তোমরা 100% উত্তর করবে। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে উত্তর পূর্বায়ন বায়ু আর এটা দক্ষিণ পূর্বায়ন বায়ু, তোমরা জানো। তাহলে আমরা কি উত্তর করব? দেখবো এর মধ্যে এই আয়ন বায়ু কোথায় আছে, যেখানে আয়ন বায়ু থাকবে আমরা সেটা উত্তর করব। এখানে দেখো খ,
উত্তর পূর্বায়ন বায়ু, দক্ষিণ পূর্বায়ন বায়ু। তাহলে আমরা এর সঠিক উত্তর করব খ বা বি। চলো দেখে নিই সঠিক উত্তর কী আছে। উত্তর পূর্বায়ন বায়ু এবং দক্ষিণ পূর্বায়ন বায়ু, আমি যে একটু আগে দেখালাম যে 30 ডিগ্রি থেকে উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ থেকে এসে এই নিরক্ষরেখার কাছে মিলিত হয়। আর এটাকেই আমরা বলি আইটিসিজেড বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তাহলে এটা সঠিক উত্তর আমরা পেলাম। আমরা চলে যাই পরের প্রশ্নে। ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কী নামে পরিচিত? ক্যারিবিয়ান উপসাগর, আমি কিন্তু বারবার উল্লেখ করলাম একটু আগেও যে ক্যারিবিয়ান উপসাগরে যে ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টি হয় সেটি কী নামে পরিচিত? প্রথম অপশান কী আছে? হ্যারিকেন, দ্বিতীয় অপশান টর্নেডো, তৃতীয় অপশান টাইফুন, চতুর্থ অপশান সাইক্লোন। এর মধ্যে কোনটা হবে? দেখো টর্নেডো কোথায় হয়? টর্নেডো আমরা একটু আগে পড়লাম, বা টুইস্টার যেটাকে আমরা বলছি, তাহলে এটা হচ্ছে মেক্সিকো উপসাগর, তাহলে এটা হবে না। আচ্ছা টাইফুন হয় দক্ষিণ চীন সাগর, তাহলে এটাও হবে না। সাইক্লোন কোথায় হয়? সাইক্লোন হয়ে থাকে আমাদের বঙ্গোপসাগরে, তাহলে এটাও হবে না। পড়ে থাকলো হ্যারিকেন। তাহলে ক্যারিবিয়ান সাগরে উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কিন্তু হ্যারিকেন নামে পরিচিত। তো এটাই করব আমরা সঠিক উত্তর। তাহলে হ্যারিকেন এই যে আটলান্টিক মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ভয়ঙ্কর ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যার গতিবেগ অত্যন্ত বেশি। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাই। অশ্ব অক্ষাংশে অবস্থিত এর মধ্যে কোনটি? অশ্ব অক্ষাংশ অবস্থিত এই যে এর মধ্যে যতগুলো অপশান রয়েছে তার মধ্যে কোনটি হবে? প্রথম অপশান কি? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আচ্ছা দ্বিতীয় অপশান উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। তৃতীয় অপশান মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর চতুর্থ অপশান মেরু উচ্চচাপ বলয়। এর মধ্যে কোনটা হবে? আচ্ছা অশ্ব অক্ষাংশ আমি ডিটেলসে পড়িয়েছি, আমি জাস্ট তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিচ্ছি। আমরা যদি এটি পৃথিবীর গ্লোব বলে মনে করি, তাহলে এই জায়গাটা রয়েছে 30 ডিগ্রি নর্থ। আমি শুধু একটা অক্ষাংশ দেখাচ্ছি, একটা গোলার্ধ, তাহলে তোমরা পারবে। তাহলে এটা 30 ডিগ্রি নর্থ, এটা 60 ডিগ্রি নর্থ, সরি এটা সাউথ লিখেছি আমি, এটা নর্থ, এটা নর্থ, আর এটা হচ্ছে 0 ডিগ্রি। যদি এটা 0 ডিগ্রি হয় তাহলে ভাবো এখান থেকে আসছে কোন বায়ু? আয়ন বায়ু, আর এই দিক থেকে যাচ্ছে পশ্চিমা বায়ু। তাহলে কী বলেছে? অশ্ব অক্ষাংশ কোথায় হয়? তাহলে এর মধ্যে দেখো এই জায়গাটা, এই 30 ডিগ্রি, যেটা আমরা 25 থেকে 35 পর্যন্ত ধরতে পারি, এই অংশটা। তাহলে এখানে কিন্তু বায়ুর কোনো রকম পার্শ্ব প্রবাহ থাকে না, বায়ু এখানে শুধুমাত্র ঊর্ধ্বমুখী প্রবাহ হয়। ফলে জাহাজগুলো যখন এখানে আসতো তখন কিন্তু গতিহীন হয়ে পড়তো। তাই এখানে ওই আমি এটা ডিটেলস পড়িয়েছি, দেখবে নিয়ত বায়ুর ক্লাসে, তোমরা একবার দেখে নেবে। তাহলে এই যে গতিহীন হয়ে পড়তো বলে এখানে ওই জাহাজ যে ঘোড়াগুলোকে আনতো, ঘোড়াগুলোকে জলে ফেলে দিত। কেন ফেলে দিত সেটাও আমরা পড়ে নিয়েছি। তাহলে এটাকে আমরা বলবো অশ্ব অক্ষাংশ। তাহলে এটা কোন জায়গা হবে? উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, এই অংশটাকে আমরা সঠিক উত্তর করব। এটাকে অশ্ব অক্ষাংশ অবস্থিত এই অংশে। চলো উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, এই যে আমি একটু আগে বললাম যে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশে, মূলত 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশে এটা সৃষ্টি হয়েছিল। তারপর একইভাবে দক্ষিণ অক্ষাংশকে একে কিন্তু অশ্ব অক্ষাংশ বলা হয়। এই সম্পর্কে আমি ডিটেলস ক্লাস আছে আমার, তোমরা পারলে একবার দেখে নিও। আচ্ছা প্রাচীনকালে পালতোলা জাহাজ থেমে যেত, পানীয় জল বাঁচানোর জন্য নাবিকরা ঘোড়াগুলোকে জলে ফেলে দিত। শুধু পানীয় জল বাঁচানোর জন্য নয়, আসলে জাহাজগুলো তখন গতিহীন হয়ে পড়তো এবং এর ফলে কি হতো? জাহাজগুলোকে ম্যানুয়ালি চালাতে হতো, তো এতে নাবিকদের অনেক কষ্ট হতো। এবার ঘোড়াগুলোকে জলে ফেলে দিলে জাহাজগুলো অনেকটা হালকা হয়ে যেত, সহজেই জাহাজগুলোকে ঠেলে নিয়ে যাওয়া যেত। ঠেলে বলতে তোমার ওই বৈঠা দিয়ে হোক, যা দিয়ে হোক চালিয়ে নিয়ে যাওয়া যেত। সেই জন্য কিন্তু ঘোড়াগুলোকে জলে ফেলে দেওয়া হয়েছিল। তো এটা বারবার ঘটেছে এমন নয়, একটি বা দুটি জাহাজের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল, তার থেকেই নাম হয়ে গেছে অশ্ব অক্ষাংশ। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। আয়ন বায়ুর আর এক নাম কি? এটা খুব সহজ প্রশ্ন। আচ্ছা এখানে 4টি অপশান আছে। এক বাণিজ্য বায়ু, আকস্মিক বায়ু, কালবৈশাখী, মিস্ট্রাল। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? আমরা এখানে আয়ন আছে, আয়ন হবে। আয়ন বায়ুর আরেকটি নাম কি হবে? তাহলে আকস্মিক বায়ু হবে না, কালবৈশাখী হবে না, মিস্ট্রালও হবে না, সঠিক উত্তর হবে বাণিজ্য বায়ু। কারণ আয়ন বায়ুর গতিপথ ধরে আগে বাণিজ্য করা হতো, একটা নির্দিষ্ট পথ থেকে নির্দিষ্ট পথে এই বায়ু প্রবাহিত হয়, তাই এই গতিপথ ধরে বাণিজ্য করা হতো বলে নাম হয়েছে বাণিজ্য বায়ু। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। আচ্ছা এখানে আমি ব্যাখ্যা করেছি, তাহলে আমরা
পার্ট 1 বা সেট 1 আমরা শেষ করলাম বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে। আমরা আরেকটি সেট আজকে আমরা মক টেস্ট হিসাবে আনবো। তো চলো আমরা সেকেন্ড সেট কি আছে আমরা দেখে নিই। আমরা সেকেন্ড সেট শুরু করছি আজকে ক্লাসের। সেকেন্ড সেটের প্রথম প্রশ্ন, পর্বত আরোহীদের বায়ুচাপ মাপক যন্ত্রটির নাম কি? আমরা জানি যে বায়ুচাপ সাধারণত মাপা হয় কিসে? ব্যারোমিটারে, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে এই ব্যারোমিটার যন্ত্রর মধ্যে মূলত থাকে পারদ। এবার সেটা যারা পর্বত আরোহী তাদের পক্ষে নিয়ে যাওয়াটা কঠিন, কারণ পারদ প্রথমত ভারী, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই পারদ অনেকটা বিষাক্ত, আর এটা নিয়ে গেলে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তাহলে এদের জন্যই পর্বতারোহী যারা, তাদের বায়ু চাপ যে মাপক যন্ত্র তাদের জন্য যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু স্পেশাল। এবার আমাদের প্রশ্ন হচ্ছে তার নাম কি? তা আমি 1 নম্বর অপশানে রেখেছি অ্যানিরয়েড ব্যারোমিটার, অল্টিমিটার ব্যারোমিটার, 14 ব্যারোমিটার আর টরিসেলি ব্যারোমিটার। এবার সঠিক উত্তর কোনটা হবে? চলো আমি সঠিক উত্তর বলে দিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে অ্যানিরয়েড ব্যারোমিটার, এটা মনে রাখবে। এবার আমি জাস্ট একটু এদের মধ্যে পার্থক্যটা বলে দিই। অ্যানিরয়েড ব্যারোমিটার কী জিনিস? আমি একটু আগে বললাম যে কোনো ব্যারোমিটারে সাধারণত পারদ পূর্ণ থাকে, যে বায়ুচাপের ওঠানামার সঙ্গে পারদ রিয়্যাক্ট করে, এবং সেই পারদের লেভেল দেখে আমরা বুঝতে পারি যে বায়ুচাপ কম না বেশি। কিন্তু আমি একটু আগে বললাম যে এই ব্যারোমিটার ব্যবহার করাটা কঠিন, বিশেষ করে পর্বতারোহী তাদের পক্ষে। তো তাদের জন্য কি করা হয়, এমন একটি ব্যারোমিটার তৈরি করা হয়েছে যে ব্যারোমিটারের মধ্যেই পারদ থাকবে না, তার জায়গায় কি থাকে, একটি ধাতব বাক্স মতো থাকে। এই ধাতব বাক্সের ভেতরে কিন্তু কোনো রকম বায়ু থাকে না। এবার কি হয়, এই ধাতব বাক্সটা এমনভাবে তৈরি, যদি বায়ুর চাপ কমে যায় তাহলে ধাতব বাক্সটা কিন্তু সঙ্গে সঙ্গে স্ফীত হয়, মানে ফুলে যায়। আর যদি বায়ুর চাপ বেড়ে যায় তাহলে কিন্তু এ সংকুচিত হয়। এবার এই সংকোচন প্রসারণের উপর নির্ভর করে এর সঙ্গে কতগুলি স্প্রিং সেট করা থাকে, সেট করা থাকে, এবং সেই স্প্রিংয়ের সঙ্গে কিন্তু একটি কাঁটা, ঘড়ির কাঁটার মতো, সেটা লাগানো থাকে। এবার এই বাক্সটা যখন সংকুচিত হবে, স্প্রিংগুলোও ধরো প্রসারিত হবে বা সংকুচিত হবে, তখন এই কাঁটাটা ঘুরবে, এবং তার উপর নির্ভর করে সেটার সাহায্যে আমরা দেখতে পারি যে বায়ুচাপ এখন কত আছে। ওই কাঁটাটা তখন নির্দিষ্ট বায়ুচাপকে প্রদর্শন করে। তো এইভাবে এখানে কিন্তু ওই পারদের জায়গায় একটি বাক্সকে রাখা হয় এবং তার সাহায্যে বায়ুচাপ নির্ণয় করা হয়। এটাকেই আমরা বলছি অ্যানিরয়েড ব্যারোমিটার। তো আশা করছি অ্যানিরয়েড ব্যারোমিটার কি তোমরা সেটা সংক্ষেপে বুঝতে পারলে। এবং পর্বত আরোহীরা কিন্তু এই ধরনের বায়ুচাপ মাপক যন্ত্রটি ব্যবহার করে থাকে। তাহলে এটা তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়বে। এরা কিন্তু সাধারণ ব্যারোমিটার কেউ ব্যবহার করে না, অ্যানিরয়েড ব্যারোমিটার ব্যবহার করে। আর অ্যানিরয়েড ব্যারোমিটারের কার্যপদ্ধতি কী সেটা আমি বলে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি ছোট্ট করে লিখে দিয়েছি, কিন্তু তার থেকে আমি বেশি ব্যাখ্যা করে দিয়েছি, ফলে এটা আমি আর টাইম নষ্ট করছি না। চলো আমরা পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, বায়ুচাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তাকে কি বলে? বায়ুচাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রের ধরা পড়ে, আচ্ছা একটু আগে আমি বললাম যে যন্ত্রের সাহায্যে পর্বতারোহীরা বায়ুচাপ মাপে সেটাকে বলছে অ্যানিরয়েড ব্যারোমিটার। এবার ওই অ্যানিরয়েড ব্যারোমিটারেরই একটি ভার্সান কিন্তু এটা হবে, যে বায়ুচাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে। এখানে সঠিক উত্তর হবে ব্যারোগ্রাফ। এই অ্যানিরয়েড ব্যারোমিটারে যে কাঁটাটা বললাম না, যে ঘড়ির কাঁটার মতো থাকে, তো সেই ঘড়ির কাঁটা না থেকে তার থেকে একটা পিন একটি ঘূর্ণায়মান চাকার সঙ্গে লেগে থাকা, ঘূর্ণায়মান যে চাকা তার সঙ্গে লেগে থাকা কাগজের উপর রাখা হয়। ফলে এই অ্যানিরয়েড ব্যারোমিটার যখন রিয়্যাক্ট করে তার সঙ্গে এই পিনটাও রিয়্যাক্ট করে এবং কাগজের উপর দাগ টানে। এটাকে আমরা বলছি ব্যারোগ্রাফ। তাহলে তোমরা এখান থেকে দুটো নতুন প্রশ্ন পেলে। এই দুটো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে যে ব্যারোগ্রাফ কি আর অ্যানিরয়েড ব্যারোমিটার কি। তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। এটা হচ্ছে ব্যারোগ্রাফ। ব্যারোগ্রাফ হলো এমন একটি যন্ত্র, এই যে আমি একটু আগে যেটা বলছিলাম, দেখো একটি চাকা রাখা আছে, সেই চাকার সঙ্গে দেখো একটি কাগজ রাখা আছে, আর এই যে পিনটা কাগজের উপর দাগ টানছে। ওই অ্যানিরয়েড ব্যারোমিটারের যে আমি বলেছিলাম না যে একটি অ্যানিরয়েড যে ব্যারোমিটার আমি একটু আগে তোমাদেরকে বললাম
আমি একটু দেখিয়ে দিই। অ্যানিরয়েড ব্যারোমিটার, সেই অ্যানিরয়েড ব্যারোমিটারের মধ্যে একটি ধাতব বাক্স থাকে, সেই বাক্সের রিয়াকশানের সঙ্গে সঙ্গে এও কিন্তু রিয়াক্ট করে এবং এখানে এটি লিপিবদ্ধ হয়, তাই এর নাম হয়েছে ব্যারোগ্রাফ। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে, ব্যারোমিটারে পারদের সূচক হঠাৎ নেমে গেলে কিসের আশঙ্কা থাকে? এবার ব্যারোমিটার, মনে করো এরকম একটি ব্যারোমিটার রয়েছে, তাহলে এর মধ্যে কি থাকে? ব্যারোমিটার, সাধারণ ব্যারোমিটারের পারদ থাকে। এবার মনে করো পারদটা হঠাৎ করে নেমে গেছে নিচের দিকে, আগে এতটা ছিল এখন নেমে গেছে, তাহলে সেটা কিসের সূচক? সেখানে ঘূর্ণবাত হতে পারে, প্রতীপ ঘূর্ণপাত হতে পারে, খরা হতে পারে, না বন্যা হতে পারে। তাহলে আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে যে এখানে পারদটা আগে এখানে ছিল, এখান থেকে এখানে নেমে গেল কেন? পারদটা কখন নেমে যায়? চাপের পরিমাণ বাড়লে না কমলে? বলো কি হবে? এটা কিন্তু ঘূর্ণবাতের সূচক, এর সাহায্যে আমরা বুঝতে পারবো হঠাৎ করে যদি এটা নেমে যায়, সূচক যদি নেমে যায়, তাহলে আমরা বুঝবো যে কিন্তু সেখানে ঘূর্ণবাত সৃষ্টি হতে পারে। কারণ আমি বললাম যে বায়ুচাপ হঠাৎ করে, সেখানে কিন্তু বায়ুচাপের যেমন হবে তার সঙ্গে ওই ব্যারোমিটার রিয়াক্ট করে। তাহলে এই যে পারদস্তম্ভ হঠাৎ যদি পতন নির্দেশ করে যে বায়ুচাপ অত্যন্ত দ্রুত কমে যাচ্ছে, হঠাৎ গভীর নিম্নচাপ সৃষ্টি হলে প্রবল ঝড় বা ঘূর্ণবাত তৈরির সম্ভাবনা থাকে। তাহলে এটাও খুব ভালো প্রশ্ন, তোমরা কিন্তু মনে রাখবে। আচ্ছা, পরের প্রশ্ন, থার্মোমিটারে পারদস্তম্ভের উচ্চতা বাড়লে ব্যারোমিটার পারদস্তম্ভের উচ্চতা বাড়ে না কমে? এটা কিন্তু খুব বেসিক একটি প্রশ্ন। তাহলে আমি মনে করছি এটা থার্মোমিটার। এখানে কি বলছে? থার্মোমিটারে পারদস্তম্ভের উচ্চতা যদি বেড়ে যায়, তাহলে আগে মনে করো পারদস্তম্ভ এখানে ছিল, এখানে চলে এসছে, তাহলে থার্মোমিটারে পারদস্তম্ভের উচ্চতা কখন বাড়ে? উষ্ণতা বাড়লে না কমলে? তাহলে আমরা জানি পারদস্তম্ভের উচ্চতা তখনই বাড়বে যদি উষ্ণতা বেড়ে যায়, আর যদি উষ্ণতা বাড়ে তাহলে ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা কি হবে? এবার উষ্ণতা বাড়লে সেখানে ভাবো উচ্চচাপ হবে না নিম্নচাপ হবে? উচ্চতা যদি বাড়ে, মানে কার উচ্চতা? এই থার্মোমিটারের উচ্চতা যদি বাড়ে, তাহলে সেখানে উচ্চচাপ তৈরি হবে না নিম্নচাপ তৈরি হবে? তাহলেই তোমরা উত্তরটা পেয়ে যাবে। কেউ চাইলে উত্তর করতে পারো। তাহলে এখানে কি সঠিক উত্তর? আচ্ছা, আমি সঠিক উত্তরটা বলার আগেই চলে এলাম। চলো, এখানে কি আছে? কমে। আচ্ছা, থার্মোমিটারে পারদস্তম্ভ বাড়া মানে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। একটু আগে আমি বললাম তাপমাত্রা বাড়লে বায়ু প্রসারিত হয়, হালকা হয়ে উপর দিকে উঠে যায়, ফলে সেখানে নিম্নচাপ তৈরি হবে, তাই ব্যারোমিটারে পারদস্তম্ভ তখন নেমে যাবে। এটা খুব সুন্দর একটি প্রশ্ন ছিল, তোমরা যারা উত্তর করতে পারলে তাদেরকে কংগ্রাচুলেশনস, আর যারা পারলে না তারা অন্তত উত্তরটা জেনে গেলে। চলো পরের প্রশ্ন, অশ্বক্ষাংশ অবস্থিত, এটা আমি এর আগেই ব্যাখ্যা করেছি, এখন আর যাচ্ছি না। পরের প্রশ্ন, বাণিজ্য বায়ু বলা হয় কোন নিয়ত বায়ুকে? এখানে জাস্ট আমি আগের প্রশ্নটার সঙ্গে এইটা অ্যাড করেছি, কোন নিয়ত বায়ুকে। তাহলে একইভাবে উত্তরটা হবে বাণিজ্য বায়ু বলা হয় কাকে, তারও যা উত্তর হবে, আর বাণিজ্য বায়ু বলা হয় কোন নিয়ত বায়ুকে, এটারও কিন্তু একই উত্তর হবে। তাহলে আমরা সঠিক উত্তর করব আয়ন বায়ু। আয়ন বায়ু নির্দিষ্ট গতিপথ ধরে প্রবাহিত হয়, তাই এর গতিপথকে অনুসরণ করে আগে বাণিজ্য করা হতো, তাই এর অপর নাম বাণিজ্য বায়ু। চলো আমরা পরের অংশ, মহাদেশগুলির পশ্চিমাংশে উষ্ণ মরুভূমির সৃষ্টির কারণ কি? এটা খুব সুন্দর প্রশ্ন, এবং পশ্চিমা বায়ু পড়ানোর সময়, আয়ন বায়ু পড়ানোর সময় আমি কিন্তু এটা পড়িয়েছিলাম। তাহলে আমি উত্তরটা বলেই দিলাম, যে আমি জাস্ট একটু ব্যাখ্যা করে দিচ্ছি। আমি মনে করলাম এটা আফ্রিকা, তাহলে এটা যদি আফ্রিকা হয়, এবং দেখো এটা মনে করলাম 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি নর্থ, এটা 30 ডিগ্রি সাউথ, তো এর মধ্যে দিয়ে কি হবে? কোন বায়ু প্রবাহিত হবে? আয়ন বায়ু। তাহলে এই দিক দিয়ে মনে করো আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে, তাহলে আয়ন বায়ু দেখো প্রথম আফ্রিকার পূর্ব দিকে প্রবেশ করেছে, কারণ এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাই তো? তাহলে পূর্ব দিকে যখন প্রবেশ করেছে এই বায়ু প্রভাবে মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাত হবে, মধ্যভাগে বৃষ্টিপাত কম হবে। যখন পশ্চিম অংশে আসবে তখন কিন্তু এখানে বৃষ্টিপাত একদমই হবে না, ফলে পশ্চিম অংশে মরুভূমি সৃষ্টি করবে। এই জন্য কী বলেছে? মহাদেশগুলি পশ্চিমাংশে উষ্ণ মরুভূমির সৃষ্টি করেছে কোন বায়ুর প্রভাবে? তাহলে সঠিক উত্তর হবে আয়ন বায়ু। চলো আমরা উত্তরটা দেখে নিই। এই যে আয়ন বায়ু, এবং কেন হয় আমি তোমাদের সেটা ব্যাখ্যা করলাম। এই যে এটাই এখানে আছে, দেখো আফ্রিকার পূর্ব দিকে হচ্ছে বৃষ্টিপাত, মধ্যভাগে বৃষ্টিপাত কম হবে, এবং পশ্চিম অংশে কিন্তু এখানে উষ্ণ মরুভূমির সৃষ্টি করবে।
চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় যে বায়ুর প্রভাবে, এর যে যে 4টি বায়ু আছে তার মধ্যে কোন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে শীতকালে? প্রথম আয়ন বায়ু, দ্বিতীয় পশ্চিমা বায়ু, তৃতীয় মেরু বায়ু, চতুর্থ স্থানীয় বায়ু। আচ্ছা, আমি এখানে একটু হিন্টস দিই তোমাদের। বলেছে ভূমধ্যসাগরীয় অঞ্চল কিন্তু ক্রান্তীয় অঞ্চলের অবস্থিত নয়, মানে 30 ডিগ্রির মধ্যে নয়, 30 ডিগ্রির বাইরে, 30 থেকে 60-এর মধ্যে। তাহলে নাতিশীতোষ্ণ অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত ভূমধ্যসাগরীয় অঞ্চল। তাহলে এবার বলো যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে? এবার নাতিশীতোষ্ণ অঞ্চল মানে কি? সেখানে কিন্তু আয়ন বায়ু প্রবাহিত হয় না, সেখানে মেরু বায়ু প্রবাহিত হয় না, তাহলে একটি বায়ু পড়ে থাকে, সেটা হচ্ছে পশ্চিমা বায়ু। তাহলে আমরা সঠিক উত্তর করব পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। এটা পশ্চিমা বায়ুর আমার যে ক্লাসটা আছে তোমরা একবার করে নাও, দেখো যে ডিটেল ক্লাস, তাহলে এটা জীবনে কোনোদিন ভুলবে না। চলো আমি এখানে সঠিক উত্তর আমি আগেই ব্যাখ্যা করলাম, আমি এটা নতুন করে কিছু বলছি না। আমাদের 9 নম্বর প্রশ্ন, পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশে যেদিকে বৃষ্টিপাত কম হয়, পশ্চিমা বায়ুর প্রভাবে যেদিকে বৃষ্টিপাত কম হয় সেটা মনে রাখবে। তাহলে আমি এটা জাস্ট একটু ব্যাখ্যা করি। আমি মনে করলাম এটা 30 ডিগ্রি, সরি এটা 30 ডিগ্রি নর্থ আর এটা 60 ডিগ্রি নর্থ। তাহলে আমরা জানি পশ্চিমা বায়ু এই 30 থেকে 60-র মধ্যে প্রবাহিত হয়, এইভাবে প্রবাহিত হয়। আমি একটি গোলার্ধ জাস্ট দেখাচ্ছি। এবার দেখো, তাহলে এই দিকটা হচ্ছে ওয়েস্ট আর এই দিকটা ইস্ট। তাহলে এই বায়ুটা দেখো ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে। তাহলে আগে মহাদেশের ওয়েস্টে বা মহাদেশের পশ্চিম দিকে প্রবেশ করবে, ফলে এই বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে আগে বৃষ্টিপাত হবে। আয়ন বায়ুর ঠিক বিপরীত। তাহলে মহাদেশের পশ্চিম দিকে আগে বৃষ্টিপাত হলো, তারপর মধ্যভাগে কম বৃষ্টিপাত হবে, আর পূর্ব ভাগে এসে একেবারে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে পশ্চিমা বায়ুর প্রভাবে। এটা তাহলে আমরা সঠিক উত্তর কোনটা করব? পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের বৃষ্টিপাত কম হয় কোন অংশে? তাহলে আমরা সঠিক উত্তর করব পশ্চিম অংশে। পশ্চিমা বায়ু নাম হয়েছে মানে আমরা পূর্ব অংশে পশ্চিমা বায়ু নাম হয়েছে মানে পশ্চিম দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। তাহলে আমরা সঠিক উত্তর করব মহাদেশের পূর্ব দিকে কিন্তু বৃষ্টিপাত কম হয়, আর যদি বেশি হতো তাহলে হতো পশ্চিম দিকে। চলো আমরা সঠিক উত্তর দেখে নিই। এখানে পূর্ব দিক, আমি যেটা একটু আগে ব্যাখ্যা করলাম এখানে সেইটাই আছে, তোমরা একবার পড়তে পারো বা কেউ চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 20টা প্রশ্ন আমরা আজকে রেখেছিলাম, তার মধ্যে আজকের ক্লাসের আমাদের শেষ প্রশ্ন। আচ্ছা, আমাদের প্রশ্ন শেষ চলে এসছে, 20টা প্রশ্ন আমরা করে নিয়েছি, 20টা হয়নি, 18টা প্রশ্ন হয়েছে, 2টো প্রশ্ন রিপিট হয়ে গেছে। চলো এবার আমি এখানে ওই আগেরটাই তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি যে আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ু এটা কোন অংশে বৃষ্টিপাত হয় আর কোন অংশে বৃষ্টিপাত হয় না, ড্রাই থাকে। তো এটা খুব সংক্ষেপে করা আছে, তোমরা চাইলে এখান থেকে উত্তর দেখে নিতে পারো। তাহলে আজকে এই ছিল আমাদের মাধ্যমিকের মানে গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে। আমরা বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে 2টি ক্লাস অলরেডি লাইভ করে নিয়েছি। এরপর বায়ুমণ্ডলের চ্যাপ্টার আপাতত টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত আর এখান থেকে আমরা কোনো প্রশ্ন উত্তর আপাতত এই শর্ট প্রশ্ন উত্তর করব না। তোমাদের ইচ্ছা থাকে কমেন্ট করতে পারো, আমি বড় প্রশ্ন উত্তর কি হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে জানাতে পারি। তাহলে আমরা এরপর পরবর্তী কোনো ক্লাসে অন্য কোনো চ্যাপ্টারের উপর নির্ভর করে আবার শর্ট প্রশ্ন নিয়ে আসব, আর যেমন ব্যাখ্যামূলক ক্লাস চলছে সেটাও চলবে সঙ্গে। তো চলো, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা কিন্তু ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে আমরা রেগুলার সবাই একসঙ্গে ভালো করে পড়াশোনা করতে পারি। তো আজকে এই পর্যন্ত ছিল, ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, আর খুব ভালোভাবে পড়াশোনা করো।